ঠিক আছে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? স্যার ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে কিছু ফিডব্যাক নিতে চাই। হ্যাঁ, আপনাদের মধ্যে কে রেগুলার বিজনেস লাইফ ক্লাস করেছেন? দুই স্যারেরই। ক্যান এনিওয়ান টেল মি সাম আপডেটস? নান, নো ওয়ান। বিভা, জি স্যার। ক্যান ইউ গিভ মি সাম আপডেটস? আর আমি আসলাম স্যার লাস্ট ক্লাসটা পড়িনি তো ওনারটা তো বলতে পারছি না। আসলাম স্যারের লাস্ট ক্লাস করেছে কে? স্যার আসলাম স্যার গত 2-3 সপ্তাহ হলো ক্লাস নিচ্ছেন না। ওকে, তাহলে আসলাম স্যার কি কি ক্লাস নিয়েছেন? কোন কোন চ্যাপ্টার সোফা? চ্যাপ্টার 2। একটা কন্ট্রাক্ট করতে কয়জন মানুষের প্রয়োজন হয়? দুইজন। বা এর নিচে না, মোর। দুইজন অ্যাটলিস্ট। ওকে, পার্টনারশিপ এটার মানে কি? পার্টনার মানে কি? অংশীদার। অংশীদার। বাংলায় অংশীদার। অংশগ্রহণ করে, যদি অংশগ্রহণ করে কোনো কিছু করা হয় সেটাই তো অংশীদারিত্ব, না? পার্টনারশিপে কয়জন ব্যক্তি দরকার হয়? স্যার 2 বা ততোধিক। তার মানে এখানেও মিনিমাম দুইজন ব্যক্তিরই প্রয়োজন আছে। পার্টনারশিপে যদি আপনি কারোর সাথে পার্টনারশিপ করেন, তাহলে আপনাকে একটা ডিড তৈরি করতে হবে। ডিড, এই ডিডের আরেকটা মানে হচ্ছে এগ্রিমেন্ট। এখন এই যে এগ্রিমেন্টটা করেছেন, ইজ ইট আ কন্ট্রাক্ট? ইটস রিটেন। ইজ ইট আ কন্ট্রাক্ট? কন্ট্রাক্টের সবগুলা কম্পোনেন্ট যদি পূরণ করে তাহলে হ্যাঁ। ওকে, তার মানে এটা কন্ট্রাক্ট হতেও পারে, নাও হতে পারে, আমরা এখনো জানি না। আমরা এগ্রিমেন্ট হয়েছে এটা বুঝতে পেরেছি। ইজ ইট ম্যান্ডেটরি টু প্রিপেয়ার এ রিটেন এগ্রিমেন্ট ফর মেকিং এনি পার্টনারশিপ বিজনেস? নো। নো, বিকজ আমরা জানি কন্ট্রাক্ট লিখিত হতে পারে, কন্ট্রাক্ট না লিখিতও হতে পারে, যেটাকে আমরা অলিখিত বলি। কন্ট্রাক্ট কেন অলিখিত হওয়াটা ভালো না? বলেন তো, কেন অলিখিত কন্ট্রাক্ট ভালো না? আপনার কাছে কি মনে হয়? কারো কাছে কিছুই মনে হয় না? স্যার অলিখিত স্যার যে কোনো কন্ট্রাক্টটা আমার সময় কাছে একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট হিসেবে আসছে, কিন্তু এইটা হুম, যে কোনো কেউ চাইলে যদি কোনো সাক্ষী বা প্রমাণ না থাকে সেক্ষেত্রে সেটাকে অস্বীকার করতে পারে। এক্স্যাক্টলি। ইয়েস আপনি স্যার, যদি কোনো যেহেতু কারোর আইনি সাথে, ভিত্তি তৈরি হ্যাঁ, করা যায় না। না যায়, অলিখিত চুক্তিও আইনি ভিত্তি তৈরি করে। প্রবলেম হয়ে গেছে যে সাবসিকুয়েন্টলি যদি কেউ, আপনি সাক্ষীটাকে নাই, তখন এই প্রবলেম গুলো ক্রিয়েট হবে, যেটা একটু আগে আমরা শুনলাম। লিখিত চুক্তিতে যদি কারো সাক্ষী নাও থাকে, আপনার দুই পক্ষ সাক্ষ্য দিয়েছেন, আই মিন স্বাক্ষর করেছেন, ওটা একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। ভবিষ্যতে আপনি কিন্তু এটা মানতে বাধ্য থাকবেন, কিন্তু এটা একটা ওয়ান কাইন্ড অফ সাক্ষী। এই এগ্রিমেন্টটা, রিটেন এগ্রিমেন্টটা একটা ওয়ান কাইন্ড অফ সাক্ষী। আর মৌখিক হলে এই প্রবলেমটা ফেস করতে হয়। আমরা যখন কন্ট্রাক্ট পড়েছিলাম, আমরা এটাও পড়েছিলাম যে কাজের বিনিময়ে চুক্তি হয়ে যায়। কেউ একজন আমার বাসায় আসছে, এটা কাজ করেছে, একটা চুক্তি হয়ে গেছে। আমি বাসে উঠেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, কোনো কিছু নাই, কিন্তু এটা চুক্তি হয়ে গেছে, তাই না? একজন লেবারকে দিয়ে কাজ করিয়েছি, সে অর্ধেক কাজ করেছে, বাকি অর্ধেক করেনি, তাকে টাকা দিতে হবে, এটা চুক্তি হয়ে গেছে। মানে কন্ট্রাক্ট বাই কন্ডাক্ট। পার্টনারশিপও কিন্তু এরকম হয়, কারণ পার্টনারশিপ ইজ কাইন্ড অফ কন্ট্রাক্ট। পার্টনারশিপ হচ্ছে 1800 কত সালের, 32 সালের। 32। 1932। আর কন্ট্রাক্ট
1881 হ্যাঁ, তার মানে আগে কন্ট্রাক্ট তারপরে পার্টনারশিপ। আমরা কিন্তু পার্টনারশিপ অ্যাক্ট নিয়ে আলোচনা করছি, ওকে? আচ্ছা, পার্টনারশিপে যে যোগ্যতাগুলো লাগে পার্টির, একই যোগ্যতা কিন্তু কন্ট্রাক্টেও লাগে। তবে পার্টনারশিপে কিছু এক্সক্লুসিভ কিংবা ধরেন এক্সাম্পলারি কিংবা ধরেন এক্সেপশনাল কিছু যোগ্যতা লাগে। আমি একদিন আপনাদের সাথে আলোচনা করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম আপনাদেরকে যে আপনিও যোগ্য কন্ট্রাক্টের জন্য, আমিও যোগ্য কন্ট্রাক্টের জন্য, আপনিও যোগ্য এগ্রিমেন্ট তৈরি করার জন্য, আমিও যোগ্য এগ্রিমেন্ট তৈরি করার জন্য, বিকজ আমরা এগ্রিমেন্টে যা যা দেখি সেই কন্টেন্ট আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। কিন্তু ওয়াহিদ মুরাদ চাইলেই কি মাহাদি মুস্তফা এর সাথে কন্ট্রাক্ট করতে পারবো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের তৈরি করার জন্য? হি অ্যান্ড মি ওয়ান্ট টু মেক এ ফার্ম, সি এ ফার্ম। স্যার, সেক্ষেত্রে আমি কন্ট্রাক্ট সাইন করার বা কন্ট্রাক্টে যাওয়ার জন্য যোগ্যতা থাকলেও আমার সিএ ফার্ম ওপেন করার যোগ্যতাটা নেই, তো সেজন্য এক্স্যাক্টলি, করা যাবে না। পারা যাবে না। কিন্তু আমি যদি ধরেন এই মাহাদির ব্যাগটার মধ্যে কামাল না, আমি যদি কামালের সাথে তেলের ব্যবসা করতে চাই, তেল, সয়াবিন তেল, সরিষার তেল, তাহলে পারবো কিনা? জি স্যার, পসিবল। বাধা নাই, পারবেন স্যার। পারবো। কন্ট্রাক্টে, সরি পার্টনারশিপে এই কেসগুলোকে সাথে রাখতে হয়। আমার এলএলবি ডিগ্রি নাই, আমি কি ল ফার্ম করতে পারবো কারো সাথে? কারো ল ফার্মে পার্টনার হতে পারবো? পারবো না, তাই তো? জি স্যার। আপনাদের মধ্যে সায়েন্স থেকে আসছেন কে কে একটু দেখতে চাই, হাত তুলেন। কয়জন? 3। ওকে, ঠিক আছে, নামিয়ে ফেলুন। আজকে আমি পার্টনারশিপের কিন্তু ম্যাথ দিব। পার্টনারশিপের ম্যাথস যেগুলো আমি দিব সেগুলো আপনাদের করতে হবে। কঠিন কেনা, একদম কঠিন না, এগুলো আপনারা ছোটবেলা থেকে করে করে অভ্যস্ত। আপনারা উইকিক নিয়মের অঙ্ক করেছেন, আপনারা রেশিওর অঙ্ক করেছেন না? আপনারা যারা এসএসসি পাস, সবাই এসএসসি পাস, কেউ বলতে পারবেন না আমি এসএসসি না। সবার কিন্তু অঙ্ক ছিল, ঐকিক নিয়মের অঙ্ক ছিল না? বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, যাই বলি না কেন, ছিল নাকি ছিল না আপনাদের? ছিল জি স্যার। স্যার, ছিল স্যার। ছিল। ওই টাইপের কিছু অঙ্ক দিব, আপনারা করবেন। তার আগে কিছু আলোচনা করবো, হ্যাঁ? আচ্ছা, একটা ব্যাংকের নাম বলেন। ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংক। আর একটা ব্যাংকের নাম আরেকজন বলেন। ইসলাম ব্যাংক। ইসলামী ব্যাংক। আপনারা ব্যাংকের পুরো নামটা বলেন। ব্র্যাক ব্যাংকের পরে কি আছে? এনআরবিসি ব্যাংক। ব্যাংকের নামটা কিন্তু শেষ করেন নাই, শেষ করেন। ব্র্যাক ব্যাংক পিএলসি, আচ্ছা, আর ইসলামী ব্যাংক? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আসলে কি তাই? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড? ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। পিএলসির মানে কি? পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড। বাংলাদেশে সব পাবলিক লিমিটেড কোম্পানির শেষে কি পিএলসি আছে? জি না স্যার। কেন নাই? আর কেন এই পিএলসি লিখতে হয়? আমি কিন্তু এখন কোম্পানি এক পড়াচ্ছি মাঝখান দিয়ে, পরে আমি পার্টনারশিপ আবার গো ব্যাক করব। বলেন। নোবডি নোজ। শুনেন তাহলে স্যার, মনোযোগ দিয়ে। ব্যাংকের জন্য এটা ম্যান্ডেটরি করা হয়েছে এটুকু নো জানি। নো নো নো, নট লাইক দ্যাট। ব্যাংকের জন্য ম্যান্ডেটরি না। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে পিএলসি, পাবলিক লিমিটেড কোম্পানির শেষে পিএলসি যুক্ত করার জন্য একটা নির্দেশনা সরকার দিয়েছে, ঠিক আছে?
কোনো কোম্পানির যদি সেটা পাবলিক হয় লিমিটেড রাখা যাবে না, কিন্তু লিমিটেডটা অনেকে এখনো চেঞ্জ করে পিএলসি করতে পারে নাই। প্রশ্ন হচ্ছে কেন পারে নাই? গভর্নমেন্টের নির্দেশনা, এটা তো যেদিন গভর্নমেন্ট নির্দেশনা দিয়েছে তারপরের দিনই সবগুলো পাবলিক লিমিটেড কোম্পানির নাম লিমিটেড বাদ দিয়ে পিএলসি হয়ে যাওয়ার কথা ছিল। সাপোজ গভর্নমেন্ট একটা নির্দেশনা দিয়েছে বাংলাদেশে যত লোকের নাম ওয়াহিদ মুরাদ আছে তাদের সবার নাম হয়ে যাবে শফিকুল ইসলাম, তাহলে আমার কাজটা কি শেষ হয়ে যাবে? আমার কি নামটা চেঞ্জ করার জন্য আর কোনো কাজ নাই? কাজ আছে। আমার এনআইডি চেঞ্জ করতে হবে, হবে না? আমার এনআইডি চেঞ্জ করার আগে আমার বার্থ সার্টিফিকেট চেঞ্জ করতে হবে না? আমার পাসপোর্টে নাম রয়ে গেছে যেটা ওয়াহিদ মুরাদ, সেটা চেঞ্জ করতে হবে না? কি হবে কি না? জি জি স্যার, স্যার, হবে। করতে হবে। আদারওয়াইজ আমার আইডেন্টিটি ঠিক থাকবে। আমি সরকারের কথা শুনতে বাধ্য, কিন্তু আমার ফর্মাল ডকুমেন্টেশন গুলো ঠিক করতে হবে। এই যে লিমিটেডের জায়গায় পিএলসি হলো, তার মানে কি নামের কোনো পরিবর্তন হয়েছে কিনা? হয়েছে স্যার। হয়েছে। নামের পরিবর্তন আরজেসি থেকে করিয়ে আনতে হয়, এই কাজটা ওই কোম্পানিগুলো করে নাই। সরকারও এই বিষয়ে পেনাল্টি টাইপের কোনো কিছু এখনো দেয় নাই, দিয়ে ফেলতে পারে। এই জন্য যারা পারছে তারা আগেভাগে করে ফেলছে, কারণ এখানে মেমোরেন্ডাম আর্টিকেলসে পরিবর্তন আনতে হয় নামের চেঞ্জ যেহেতু। এই কাজের জন্য পিএলসিটা এখনো সবাই শেষ করতে পারে না। আপনারা ব্যাংকও পাবেন, দুই একটা ব্যাংকও পেয়ে যাবেন যেগুলো নামের শেষে স্টিল লিমিটেড রয়ে গেছে। ওকে, এখন আসেন, দুইটা ব্যাংকের নাম বলতে বলেছে, আপনারা বলেছেন, একটা বলেছেন প্রাইম ইসলামী ব্যাংক, আরটা বলেছেন ব্র্যাক ব্যাংক, আরটা বলেছেন ওটা আমরা আপাতত চিন্তা না করে এই দুইটা ব্যাংক নিয়ে থাকি। আমার প্রশ্ন হচ্ছে এই যে দুইটা ব্যাংক, এরা কি কোনো পার্টনারশিপ করতে পারে? দেখি আপনাদের আইকিউটা কি কাজ করে। পারে? এতক্ষণ লাগে চ্যাট জিপিটি ঘাটাঘাটি করছেন না? স্যার সম্ভবত পারবে না, আচ্ছা, আর কোনো মতামত? কারণ এটা তো চ্যাট একটা জিপিটি কোম্পানি। ঘাটাঘাটি না করে চিন্তা করেন, আইকিউ অ্যাপ্লাই করেন। পারবে না। এই দুইটা কোম্পানি পার্টনারশিপ বিজনেস করতে পারে না। কি পারে? ধরেন এই দুইটা ব্যাংক একটা বিরাট বড় প্রতিষ্ঠানকে লোন দিবে, ওই যে লোনটা দুইজনে মিলে দিতে চায়, যে আমি ভাই পুরোটা দিতে রাজি নাই, সে আমার কাছে 1,000 কোটি টাকা চেয়েছে, আমি 1,000 কোটি টাকা একটা কোম্পানিকে দিতে চাই না, বাট আমি জানি যে 1,000 কোটি টাকা নেওয়ার অবস্থা তার আছে, আমি 500 কোটি দিব, আপনি 500 কোটি দিবেন। এই যে লোনটা দিল এটা একটা সিন্ডিকেশন লোন বলে। এই লোনটা তারা একসাথে দিতে পারবে, তার মানে পার্টিকুলার কোনো কনসাইনমেন্টের জন্য তারা এগ্রিমেন্ট করে ওটা এক্সিকিউট করতে পারবে, কিন্তু তারা নিজেরা পার্টনারশিপ বিজনেস করতে পারবে না। পারবে কে? ওই ব্র্যাক ব্যাংকের যে কেউ আর ওই ইসলামী ব্যাংকের যে কেউ, অর্থাৎ ব্যক্তি। ক্লিয়ার? জি স্যার। নাকি বোঝেন না এখন বলুন? আপনারা যদি কথা না বলেন তাহলে আমার কাছে মনে হবে আপনারা শোনেন না, অথবা বোঝেন না, অথবা ক্লাসে নাই। জি স্যার, বুঝতে পারছি। একাই বুঝতে পারছেন, সবচেয়ে বেশি কথা আপনি বলছেন, তার মানে আপনি সবচেয়ে অ্যাটেন্টিভ, বাকিদের অবস্থা খারাপ। কথা বলবেন মাঝে মধ্যে। না স্যার, বুঝতে পেরেছি। ওকে, ক্লাসে থাকলে তো আমি, সামনাসামনি থাকলে তো জিজ্ঞেস করতাম, চোখে চোখে জিজ্ঞেস করতাম, তখন কি না বলে পারতেন? বলতে তো হতো। আমরা কন্ট্রাক্টে দেখেছি মাইনর কন্ট্রাক্ট করতে পারে না, দেখেছিলাম না? জি স্যার। স্যার পার্টনারশিপের ক্ষেত্রে কি হবে? করতে পারবে স্যার, মাইনর। পার্টিকুলার রিজনে করতে পারবে। পার্টনারশিপে কিন্তু মাইনর পার্টনার হতে পারে। সমস্যাটা কোথায়?
সমস্যা হচ্ছে তাকে অপারেশনে আপনি অ্যাক্টিভ করতে পারবেন না। আমাদের দেশে একটা আইন আছে, শিশু অধিকার আইন, শিশু শ্রম নিষিদ্ধ, জানেন না আপনারা? তাকে তো আপনি অপারেশনে নিতে পারবেন না, কিন্তু সে প্রফিটের ভাগ পাবে। সাপোজ কারো বাবা মারা গেলেন, তার সন্তান মাইনর, তাকে পার্টনার হিসেবে নিতে পারবেন, বেনিফিট দিতে পারবেন, অপারেশনে খাটাতে পারবেন না। ইনসলভেন্ট কি পার্টনারশিপ করতে পারে? ইনসলভেন্ট মানে কি, কে বলতে পারেন ইনসলভেন্ট? পুরোপুরি ভাবে ইনসলভেন্টের দেউলিয়া হয়ে বাংলা কি? যাবে। দেউলিয়া। দেউলিয়া হয়ে যাবে। ওকে, আমি প্রশ্ন করি তো, আপনারা একটু বলেন কেউ একজন। মুগ্ধ, 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 আবির, শাকিল ভাই আপনি আছেন? 778, শাকিল ভাই আপনি কি আছেন? আছেন? নাই। অন্তর, রাফিয়া তাসনিম, শিহাব, নুসরাত জাহান মুনিয়া, না সুমাইয়া, কাকন, জি স্যার। কাকন, ইউ আর লুকিং সো স্মার্ট, থ্যাংক ইউ হ্যান্ডসাম, স্যার। ওয়েলকাম। কাকন, আপনাকে আমি একটা প্রশ্ন করি, করব? জি স্যার। আপনি কি বলতে পারেন ইনসলভেন্ট কেন হয়? স্যার ইনসলভেন্ট মানে আমি যতটুকু জানি ওটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন দেউলিয়া হয়ে যায় তখন, আর এটা হয়ে যায় এটা কেন যখন হয়? এটা দেউলিয়াটাই কেন হয়ে যায়? দেউলিয়া হয় স্যার হচ্ছে যে আপনার মানে ঋণ নিলে ঋণ দেওয়ার মানে ঋণ পরিশোধের ক্ষমতা যখন হারাই ফেলে তখন। শুধু ঋণ? ঋণ বলতে অন্যান্য যত সকল দায় আছে আর কি স্যার, যত লাইবিলিটিস আছে। ওকে। জাকিয়া, জাকিয়া সুলতানা, কি ব্যাপার আপনার ক্লাসে নাই নাকি এত লোকজন? মুহিব হাসান, আই এম প্রেজেন্ট। ফয়েদ, জি ফয়েদ স্যার। আপনার কথা শুনেছি। হ্যাঁ ফয়েদ, আপনি বলেন জি তো, স্যার। কোন প্রতিষ্ঠান কেন দেউলিয়া হয়? স্যার তার অ্যাসেটের থেকে লাইবিলিটি বেশি হয়ে গেল। এক্স্যাক্টলি। যদি তার ক্যাপাসিটি না থাকে লাইবিলিটি পরিশোধ করার, তাহলে সে কোর্টে পিটিশন দেয় যে আমি দেউলিয়া, আমি টাকা পয়সা দিতে পারবো না। কোর্ট তখন একটা সিদ্ধান্ত দেয়, দিয়ে বলে ঠিক আছে তোমার যা আছে তা দেওয়ার পরে ইনসাফিসিয়েন্সি যদি থাকে তাহলে তোমাকে আমি দেউলিয়া হিসেবে গণ্য করব। এটা একটা সিদ্ধান্তের বিষয়, ইনভেস্টিগেশন হয়। কোন ইনসলভেন্ট ব্যক্তি, সেও কিন্তু একইভাবে বলে যে আমার টাকা পয়সা নাই, আমি কিছু দিতে পারবো না, আমার ব্যবসা বাণিজ্য সব শেষ। এই ইনসলভেন্ট ব্যক্তি কি পার্টনারশিপ ব্যবসা করতে পারবে? সে যদি রিকভার করতে চায় যে আমি তাহলে ব্যবসা একটা করি, করে রিকভার করি, কারোর সাথে পার্টনারশিপে যাই, পারবে কিনা? না স্যার। পারবেন না স্যার। পারবে না। ধরেন এখানে সিয়াম আছেন, সিয়াম 975, নাই? খুব ইন্টারেস্টিং, আজকে অনেকেরই পাচ্ছি না Yes, ক্লাসে, sir. আসলে ঘটনাটা কি? হ্যাঁ স্যার রাইট। সিয়াম। সিয়াম, সিয়াম আপনি কি করেন? জি স্যার। স্টুডেন্ট? সরি স্যার শুনতে সিয়াম পাচ্ছি না আপনাকে। আপনি কি স্টুডেন্ট? ইয়েস স্যার। কোথায় পড়াশোনা করেন? স্যার আমি ঢাকা ইউনিভার্সিটিতে কমিউনিকেশন জার্নালিজম নিয়ে পড়তেছি। গ্রেট। আর প্রিভিয়াস অ্যাকাউন্টে এই ছিল, কমার্স ছিল এসএসসি জি এইচএসসি জি তে? স্যার। জি স্যার তাহলে এইচএসসি তো আর আপনি কিছুটা এইচএসসি। জানেন। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা চিন্তা করি যে সিয়াম আহ, সে এক কারো কাছে
টাকা পায় 10 টাকা, কিন্তু মানুষ তার কাছে পায় 15 টাকা। এখন সিয়াম চিন্তা করলো যে আমি তো আসলে 15 টাকা দেওয়ার যোগ্যতা রাখি না, সো আমি ইনসলভেন্ট হওয়ার জন্য আমি কোর্ট ছাড়া কিন্তু আবার ইনসলভেন্ট হওয়া যায় না, কোর্টের ডিসিশন লাগে। আচ্ছা, কোর্টে গেল, কোর্ট দেখলো যে হ্যাঁ ও আসলে মানুষের কাছে যে পরিমাণ টাকা পায় আর ওর কাছে যে টাকা পায় সেটা দিয়ে ওকে ইনসলভেন্ট ঘোষণা করা যায়। ঘোষণা করা হলো। তখন সিয়াম চিন্তা করলো যে আমি যে টাকাটা মানুষ এখনো 5 টাকা পায়, এটা দিতে হলো তো আমাকে কিছু না কিছু করতে হবে। সো আমি কারোর সাথে পার্টনারশিপের একটা বিজনেস করি। বিজনেসটার নেচারটা বা এগ্রিমেন্ট এরকম হবে যে আমি তো যেহেতু এখন আমার কাছে কোনো ক্যাপিটাল নাই, আমি কাউকে গতরে খেতে দিব, অর্থাৎ তার দোকানে তার ব্যবসা প্রতিষ্ঠানে আমি কাজ করব। একটা সার্টেন লেভেল পরে যখন সে আমাকে টাকা দিবে, টাকাগুলো আমি সেভ করে আমি তখন ক্যাপিটাল ইনজেক্ট করে আমি তার সাথে তখন ক্যাপিটাল পার্টনার হয়ে যাব। এখন আপাতত আমি জিরো ক্যাপিটালে পার্টনার হব। এইটা কি করার সুযোগ আছে কি নাই, সিয়াম বলবেন। সিয়াম বলতে না পারলে বলেন, স্যার আমি বলতে পারছি না। সিয়াম কি হলো? স্যার মাহি আমার বলেন। নেটওয়ার্ক ব্রেক করতেছে, প্রশ্নটা শুনি নাই। আচ্ছা, মাহি বলেন। স্যার পারবে মনে হয়। আপনি শিওর না? নট কেউ শিওর বলতে বাট পারবেন? আমার মনে হয় পারবে। সেটাই তো, পারবে মনে স্যার। হওয়া, মনে হয় মানেই হচ্ছে আপনি শিওর না। আচ্ছা, কেউ বলতে পারবেন কনফিডেন্টলি কি হতে পারে? স্যার পারবে। পারবে। আচ্ছা, যেহেতু সে রিকভারি স্টেজে আছে এই জন্য পারবে, তাই তো? জি স্যার। উত্তর হচ্ছে পারবে না। পারবে না কারণ হচ্ছে সে তো এখন ইনসলভেন্ট। তাকে যেটা করতে হবে, ওখানে সে এগ্রিমেন্ট করতে পারবে না পার্টনারশিপে, সে কাজ করবে স্টাফ হিসাবে, করে সে টাকা পয়সা জমাবে, জমিয়ে ওই যে 5 টাকা, ওই 5 টাকা লায়াবিলিটি যদি সে শোধ করে আসতে পারে, অথবা ইন দা মিন টাইম যদি কোর্ট সিদ্ধান্ত দিয়ে দেয় যে ওই 5 টাকা আর পরিশোধযোগ্য না, 5 টাকা আর দিতে হবে না, কোর্ট তো ডিসিশন দিবে না, তার থেকে বড় ডিসিশন আসবে যারা টাকা পায়, পাওনাদার, তারা বলবে যে ঠিক আছে আমরা এটাকে মাফ করে দিলাম যেহেতু আমরা আর পাবো না, তখন সে পারবে। তার মানে ওই ইস্যুটা ক্লোজ করতে হবে। কিন্তু ডিসিশন অবস্থা থাকা অবস্থায় সে কিন্তু এটা পারবে না। অর্থাৎ কারো কেউ স্টিল যদি টাকা চায় যে না তুমি শোধ করতে পারো না কিন্তু সারা জীবন পারবে না, সেরকম না, তোমাকে আমি ইনসলভেন্ট বলছি বটে, কিন্তু আমার টাকা তোমাকে দিতে হবে, 10 দিন পরে দিবা 20 দিন পরে দিবা, এই তফাৎ। ইনসলভেন্ট ঘোষিত হওয়ার পরে কিন্তু পার্টনারশিপ করা যায় না, কোনো এগ্রিমেন্টও করা যায় না। ব্যবসায়িক এগ্রিমেন্টের কথা বলছি। সেটেল হয়ে গেলে পারবে। আর এখন যেটা সে করতে পারে, ওই টাকাটা বা ওই লাইবিলিটি শোধ করার জন্য সে চাকরি বাকরি করবে ওই প্রতিষ্ঠানে, করে টাকা অর্জন করে লাইবিলিটি শোধ করার পরে সে পার্টনারশিপ এগ্রিমেন্টে আসতে পারবে। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি মনে করে থাকেন প্রশ্নে কন্ট্রাক্ট অ্যাক্ট কত সালে তৈরি, কন্ট্রাক্ট অ্যাক্টে নিচের কোন কন্টেন্টটি আছে, তাহলে ভুল করছেন, আপনাদের প্রশ্ন এত সহজ আসবে না। আমি যেভাবে কেস টু কেস চিন্তা করে প্রশ্ন করছি আপনাদেরকে, এইরকম কেস দিবে 2-2.5 মার্কের জন্য আপনাদের এমনও হতে পারে 20 লাইনের কেস স্টাডি দিয়ে দিতে পারে। ওই 20 লাইন পড়ে ওখান থেকে উত্তর বের করে আপনাকে উত্তর দিতে হবে। আমাদের কোনো একটা স্টুডেন্ট যেন বলছিল, কে একজন মেয়ে বলছিল যে স্যার আমি তো পড়ি, কিন্তু যখন আমি মাল্টিপল চয়েসটা পড়তে চাই বা লিখতে চাই বুঝতে চাই তখন দেখি এটা হচ্ছে না। কে বলেছিল? স্যার আমি বলেছিলাম। হ্যাঁ, এইটার মেইন রিজনটা হচ্ছে আমরা আসলে কেসটা ভালো করে বোঝার চেষ্টা করি না, গভীরে ঢোকার চেষ্টা করি না। আমরা উপর থেকে সিম্পলেস্ট ওয়েতে উত্তর পাওয়ার চেষ্টা করি, চিন্তা করি। দিস ইজ নট ভেরি ইজি, দ্যাটস ওয়াই আমাদের এই প্রবলেম গুলো হয়। একজন বলছিল যে স্যার আমি 2বারই সি পেয়েছি বা একবার পরীক্ষা দিয়েছি দুটোতেই সি পেয়েছি। সি পাওয়ার মেইন কারণটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে বেস্ট পসিবল আনসার একটা প্রশ্নে 2টা থাকতে পারে, অপশন হয়তো একটার। টিচারের কাছে যেটা বেস্ট মনে হয়েছে আপনার কাছে সেটা মনে হয়েছে সেকেন্ড বেস্ট, দ্যাটস ওয়াই আপনি ওইটা টিক মারতে পারেন নাই। কাছাকাছি যাওয়া।
80 পাওয়া আর 79 পাওয়া আর 80 পাওয়ার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। আপনাদের তো এখন মার্কিং এ পরীক্ষা হয় না, আমরা লেটার মার্কস বলতাম এইটি পেলে না। আপনাদের কি কেউ, আপনাদের সিনিয়র যদি কেউ থাকেন তিনি জানেন, আপনারা জানেন কিনা জানি না, 80 মার্ক পেলে যে লেটার মার্কস হতো এটা আপনারা জানেন? জি স্যার জানি। জি স্যার। আপনারা কেউ লেটার মার্কের সময়কার স্টুডেন্ট আছেন এখানে কেউ? আছেন একজন দুইজন, হয়তো আওয়াজ দিচ্ছেন না বা শুনছেনই না ঠিক মতো। 79 আর 80 এই দুইটা কি এক? না স্যার। 4.99 আর 5 কি এক? নো স্যার। না স্যার, অনেক গ্যাপ কত? গ্যাপ কত? 0.01, তাই না সৌমিক? জি স্যার। আচ্ছা, 4.99 4.98 কি এক? স্যার বুঝতে পারিনি। বুঝেন নাই? 4.99 আর 5 এই দুইটা এক না কেন জানেন? জিপিএ 5 সে বলতে পারবে না, আর 4.98 এবং 4.99 সে কিন্তু একই রেজাল্ট করেছে। কি বলবে? এ জি প্লাস স্যার। না, এরকম না? জি স্যার। দেখেন, আপনি সি পেয়েছেন, এইটা যেটা মিন করে যে আপনাকে আবার পরীক্ষা দিতে হবে। 3বারও যদি সি পান, 3বারে সি মিলিয়ে একবার বি হবে? নো স্যার। নো। একই রকম 4.99 পেলে কাজ হবে না, আপনি বলতে পারবেন না আমি 5 পেয়েছি। কিন্তু 4.98 আর 4.99 এটা একই জিনিস ক্যারি করে, এ। সামান্য একটুর জন্য আপনি পাস করতে পারেন নাই, খেয়াল করে দেখেন, সামান্য একটুর জন্য। এই সামান্য একটু থেকে উত্তরণের মেইন উপায়টা হচ্ছে ডু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। জুবাইরা বোধহয় বলছিলেন, তাই না? জুবাইরা না আপনার নাম? জি স্যার। ওকে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আর সৌমিকের? জি স্যার। স্যার দেউলিয়া বলুন। বিষয়টা নিয়ে স্যার বললেন। স্যার একজন ব্যক্তির দেউলিয়া হইলো, হ্যাঁ, সেক্ষেত্রে স্যার সে যদি স্যার একটা পার্টনারশিপ বিজনেসে যেতে চায়, যে এমন সে সে একজন স্কিলফুল মানুষ, সে তার স্কিলটা দিয়ে বিজনেস করবে এবং অন্যজন ইনভেস্ট করতেছে ওই জায়গায়, সেই ক্ষেত্রে দুইজন স্যার পার্টনারশিপে যেতে পারবে কিনা? পারবে না তো, বলাই তো আছে ইনসলভেন্ট পারে না। যখন সংশোধন হবে তারপরে পারবে, ওই সময় হ্যাঁ যদি হ্যাঁ, পারবে। জি স্যার, বুঝতে পারবে না, পারছি। হ্যাঁ। বাংলাদেশে বিদেশি অ্যাম্বাসেডাররা কাজ করে, আমরা বলি রাষ্ট্রদূত, তারা কিন্তু পার্টনারশিপ ব্যবসা করতে পারে না, আমাদের দেশে ব্যবসা করতে পারে না, জানেন তো এটা? কিন্তু বিদেশ থেকে কেউ আমাদের দেশে চাকরি করে, সেও তো চাকরি করে কিন্তু সে রাষ্ট্রদূত, ওই দেশের রিপ্রেজেন্টেটিভ। আমাদের দেশে চাকরি করে এরকম ব্যক্তি কিন্তু আবার আমাদের দেশে পার্টনারশিপ ব্যবসা করতে পারবে। বিশ্বের কোন দেশের মানুষের সাথে পার্টনারশিপ ব্যবসা করা যায় না বাংলাদেশের মানুষের, বলেন তো? বাংলাদেশে অবস্থান করে বিশ্বের কোন দেশের মানুষের সাথে পার্টনারশিপ ব্যবসা করা যায় না? স্যার ইসরায়েল। ইসরায়েল। আজানে ব্রেক।
ওকে, আজানের ব্রেকের পরে আমরা শুরু করছি। আপনারা আছেন তো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে। জি স্যার। একটা ফার্মের একজন পার্টনার কোনো একটা রংফুল অ্যাক্ট করেছে। রংফুল অ্যাক্ট মানে কি? এমন একটা কাজ করেছে যেটা আইনসিদ্ধ নয়। এতে ফার্মের অন্যান্য পার্টনাররা কি প্রবলেম ফেস করবে? ফার্ম নিজে কি প্রবলেম ফেস করবে? আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে প্রশ্ন এইভাবে করি। আপনাদের পরীক্ষাতে এইভাবেই আসতে পারে, যেভাবে আমি এখন বলবো। হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনেন। একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম একটা প্রতিষ্ঠানের অডিট করেছে। ধরুন সেই কোম্পানিটা লিস্টেড কোম্পানি। অডিট করার পরে দেখা গেছে তাদের অডিট রিপোর্টে কোনো ধরনের কোয়ারিজ নাই। আমরা যেটাকে বলি মডিফাইড অপিনিয়ন, যে এই প্রতিষ্ঠানটার মধ্যে সবকিছু ওকে, এটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ঠিক আছে, এটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনে করেছে, কোনো ধরনের প্রবলেম খুঁজে পাই নাই তারা। পরবর্তীতে দেখা গেছে ওইটার একটা স্পেশাল অডিট হয়েছে, ওই বছরেরই অডিটটা স্পেশাল হয়েছে। স্ট্যাটিউটরি অডিট তো আর দুইবার হয় না, তাই না? স্পেশাল অডিট করতে গিয়ে দেখা গিয়েছে তাদের সেলস এর বিশাল প্রবলেম। ওভার স্টেটেড সেল অথবা আন্ডার স্টেটেড সেল, টোটাল অ্যাসেটের সাইজটা আন্ডার স্টেটেড অর ওভার স্টেটেড। তারপরে হচ্ছে এখানে যে প্রফিটটা শো করেছে, যদি ওভার স্টেটেড প্রফিট সরি সেলস হয়, তাহলে তো একইভাবে প্রফিট ওভার স্টেট বা আন্ডার স্টেট হবে, রিটার্ন আর্নিংস তাই হবে। শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পায় নাই, অথবা শেয়ার হোল্ডাররা যে ডিভিডেন্ডটা পেয়েছে সেটা এক্সেসিভ। ওই অডিটরের নামে পরবর্তীতে একটা ক্লেম হয়েছে যে অডিটর ঠিকমতো অডিট করতে পারে নাই, কোয়ালিটি অডিট করে নাই। এই যে কাজটা করেছে একটা ফার্মের, একটা সিএ ফার্ম, পার্টনারশিপ সিএ ফার্মের পার্টনার তো একের অধিক, তো একজন এটাকে সাইন করেছে। আপনারা জানেন কিনা যে ফার্মের অডিট কিন্তু একজন করে, কোন একটা অডিট ফার্মের একজনে করে। একজন করে মানে কি, সিগনেচারটা একজন করে। এটা জানেন আপনারা না? জানেন কিনা? জি স্যার। জি স্যার ওকে, জানি। তাকে বলা হয়, তাকে কি বলা হয়? এনগেজমেন্ট পার্টনার। মনে থাকবে কি বলা হয়? ওকে স্যার। এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট পার্টনার। পার্টনার। এনগেজমেন্ট পার্টনার। এনগেজমেন্ট পার্টনার সাইন করাতে ওই প্রবলেমটার জন্য ওই ফার্ম লায়াবল হবে কিনা? কাজ তো করেছে, ভালো কাজ তো করেনি একজন, পুরো ফার্ম লায়াবল হবে কিনা? জি স্যার, লায়াবল। উত্তরটা হচ্ছে হবে। ফার্ম লায়াবল হবে, কারণ এই পার্টনার ক্যান বাইন্ড দ্য ফার্ম। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। বিকজ পার্টনারশিপ ফার্মে প্রফিট পার্টনারদের মধ্যে কিন্তু ভাগাভাগি হয়, তাই না? তা সুতরাং তুমি শুধু বেনিফিটটা নিবা, তুমি দায়বদ্ধতা নিবা না, সেটা তো হতে পারে না। পার্টনারশিপ ফার্মের রেজিস্ট্রেশন কোথা থেকে করতে হয়? কারা করে? বাংলাদেশ সরকারের কোন প্রতিষ্ঠান করে? স্যার আরজেস। আরজিএসসি। ইজ ইট ম্যান্ডেটরি? নো স্যার। নো। গুড। না স্যার। পার্টনারশিপ ফার্মের রেজিস্ট্রেশন কিন্তু ম্যান্ডেটরি না, চাইলে করতে পারেন। আর যদি না করেন তাহলে প্রবলেম আছে। অনেক ধরনের মামলা মোকদ্দমা করা যায় না। মামলা মোকদ্দমা করলে আপনি খুব একটা বেনিফিটেড হতে পারবেন না, অনেক লস। 1 কোটি টাকা আদায় করতে পারবেন না। আপনার লস হয়েছে 1 কোটি টাকা, আদায় করতে পারবেন না। সামান্য কিছু টাকা আদায় করা যায়। এইটা রেজিস্ট্রেশন না থাকলে প্রবলেম গুলো ফেস করতে হয়। সংক্ষেপে বলে দিলাম। রেজিস্ট্রেশনের প্রসিডিউরটা নিয়ে আসলে বলার কিছু নাই। আপনি নাম, ঠিকানা ইত্যাদি ইত্যাদি সহ আপনি আরজিএসতে জমা দিবেন, তারা এটা দেখে আপনাকে একটা রেজিস্ট্রেশন দিবে। ভেরি সিম্পল প্রসেস রেজিস্ট্রেশন করাটা। বাংলাদেশের ম্যাক্সিমাম চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মে কিন্তু আরজিএসসি রেজিস্ট্রেশন নাই। বড় বড় কিছু ফার্মের আছে, ম্যাক্সিমামেরই নাই। আচ্ছা, স্যার একটা ফার্মের তো স্যার বিভিন্ন ব্রাঞ্চ থাকে, সেক্ষেত্রে স্যার একটা হুম। ব্রাঞ্চের যদি এরকম ঘটনা ঘটে অন্য ব্রাঞ্চ গুলো কি এফেক্টেড হবে? ব্রাঞ্চ বলে কোনো কথা নাই, ফার্ম তো একটাই। ওকে। তাদের কাজের সুবিধার্থে তারা ব্রাঞ্চ করেছে, কিন্তু ফার্ম তো একটাই, নাম তো একটাই। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা পার্টনারদের কিছু নাম পাই, শুনি। যেমন ধরেন অ্যাক্টিভ পার্টনার, স্লিপিং পার্টনার,
সাব পার্টনার এরকম নাম পাই। এটা কি জানেন, বোঝেন কেউ? একজন পার্টনারশিপ, একটা পার্টনারশিপ ফার্মে 3 জন পার্টনার, এর মধ্যে 2 জন অফিস নিয়মিত করেন, নিয়মিত কাজে ইনভলভ, আর একজন দেশেই থাকেন না, বিদেশে থাকেন। তাহলে এই 2জনকে কি বলা হবে? যারা নিয়মিত অফিস করেন, অপারেশনে তারা অ্যাক্টিভ ইনভলভ, পার্টনার। তাদেরকে কি বলা হবে? অ্যাক্টিভ পার্টনার। অ্যাক্টিভ পার্টনার। যিনি বিদেশে থাকেন, রেগুলার আসেন না, মাঝে মাঝে আসেন, আসলেও আসলে অফিসে একবার ঢু মেরে আবার চলে যান, তাকে বলবো কি? স্লিপিং পার্টনার। আমার একজন পার্টনার আছে, তার আবার একজন পার্টনার আছে, এটাকে বলবো সাব পার্টনার। এই কনসেপ্টটা কিন্তু আছে, কম বাট আছে। ঠিক আছে। স্যার এটা একটু ক্লিয়ার করেন সাব পার্টনারটা। স্যার সাব পার্টনারটা একটু clear। আচ্ছা, আমি পার্টনার একটা প্রতিষ্ঠানের, আমি আবার একজনকে দায়িত্ব দিয়েছি যে ভাই আমি মাঝে মাঝে থাকবো না, তুমি মাঝে মাঝে অফিস এইখানে আসবা। আর 3জনের মধ্যে একটা ট্রাইপার্টাইট মানে ত্রিপক্ষীয় একটা চুক্তি হয়েছে যে আমি যদি অপারেশনে থাকতে না পারি, ও মাঝে মাঝে এসে কাজ করে দিয়ে যাবে আমার। সেজন্য আমরা 2জনে মিলে তাকে কিছু লামসাম বেসিসে রিমুনারেশন দিব, অথবা ফিক্সড একটা রিমুনারেশন দিতে পারি। উনি কিন্তু ফুললি ইনভলভ না আমাদের প্রতিষ্ঠানের সাথে। ঠিক আছে, দিস ইজ কল সাব পার্টনার। ফুল ইনভলভমেন্ট থাকে না তার। আপনি এবং আমি একটা পার্টনারশিপ ফার্ম করেছি। আমরা যখন ফার্মে জয়েন করেছি তখন আপনি 100 টাকা দিয়েছেন, আমিও 100 টাকা দিয়েছি। তাহলে আমাদের প্রফিট রেশিও কত হবে? ইকুয়াল। স্যার 50%। 50-50। 50। আমরা ব্যবসা করতে করতে একদিন মনে করলাম যে আমাদের একটা এসি দরকার। এসি কিনলাম, এসির দাম 30,000। এই এসিতে তার অংশ কতটুকু, আমার অংশ কতটুকু? 50-50 হবে। 50-50। এই যে এসি কিনলাম, কয়দিন পরে টেবিল চেয়ার কিনলাম বা টেবিল চেয়ার বাড়ালাম, এই যে অ্যাসেট গুলো, এইটাকে বলা হয় পার্টনারশিপ প্রপার্টি। কি বলা হবে? পার্টনারশিপ প্রপার্টি। পার্টনারশিপ পার্টনারশিপ প্রপার্টি। প্রপার্টি। তাহলে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় হোয়াট ইজ পার্টনারশিপ প্রপার্টি, আপনাদের উত্তর কি? যে জিনিস পার্টনারশিপ ব্যবসা করার পরে পার্টনাররা তৈরি করেছে তাকে পার্টনারশিপ প্রপার্টি বলা হয়। যে প্রপার্টি পার্টনারশিপ শুরু করার সময় এবং পরবর্তীকালে তারা সংগ্রহ করেছে তাদেরকে পার্টনারশিপ প্রপার্টি বলা হয়। দুটোর একটাও না, দুটোই সঠিক। 4টার মধ্যে কোন অপশনটা কারেক্ট? একটা উত্তর দিতে হবে 4টার মধ্যে। শুরু করার পরে যেগুলো ক্রয় করা হয়েছে স্যার। স্যার দুটোই সঠিক। পার্টনারশিপ শুরু করার পরে। তাহলে যদি এইটা এরকম আপনার উত্তরটা যদি আমি কারেক্ট ধরি, ধরেন আমি আর আপনি ব্যবসা শুরু করলাম, আজকে আমি আর আপনি একটা ফ্যান কিনলাম, একটা টেবিল কিনলাম, এখনো আপনার আমার মধ্যে এগ্রিমেন্ট হয় নাই, জাস্ট কিনেছি যে এগুলো আমরা হয়তো পরবর্তীতে কাজে লাগাবো। এরপর পার্টনারশিপ যখন করলাম তখন ওই টেবিল চেয়ারটা আপনার বাসা ছিল, আপনি নিয়ে আসলেন, তাহলে ওটাকে কি আমি পার্টনারশিপ প্রপার্টি ধরবো কি ধরবো না? বিজনেসে দিয়ে দিলে ধরা হবে। তাহলে তো পার্টনারশিপ ব্যবসা শুরু করার আগের প্রোডাক্টও, আগের প্রপার্টিও তো পার্টনারশিপ প্রপার্টি। কে? স্যার তাহলে এরকম বলা যায় যে অংশীদারি চুক্তি করার পরে পার্টনাররা যেই সম্পদগুলো তৈরি করে। কিন্তু এটা তো চুক্তি করার আগে কেনা হয়েছিল। ওটা তো স্যার এখন আমাদের কোম্পানিতে ব্যবহার হবে, সেক্ষেত্রে ওটাও যদি কস্টটা ধরে নিয়ে নেয় তাহলে তো স্যার ওটাও হবে মনে হয় স্যার। তার মানে হচ্ছে আমরা এটা বলতে পারি যে হ্যাঁ, পার্টনারশিপ ব্যবসায় ইউজড বা ইউজেবল যে কোনো প্রপার্টি পার্টনারশিপ প্রপার্টি, তাহলে বোধহয় রাইট আনসার হয়, রাইট? তাহলে পরে কেনা এবং শুরুর কেনা দুটাকেই আমরা কনসিডারেশন আনতে পারি। দিস ইজ দিস ইজ বেস্ট পসিবল আনসার।
একটা পার্টনারশিপ ফার্ম যাদের ক্যাপিটাল হচ্ছে 500 টাকা, 500, তারা দীর্ঘ 25 বছর ধরে ব্যবসা করছে। পার্টনারের সংখ্যা 2 জন। 25 বছর পর তাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, ছেলেমেয়েরা বিদেশে থাকে, তাদের দুজনের কাছে মনে হয়েছে যে আমরাও আর দেশে থাকবো না, যদি আমাদের ব্যবসাটা কেউ কিনতে চায় তাহলে আমরা বিক্রি করে দিব। এই প্রতিষ্ঠানের ক্যাপিটাল 500 টাকা এবং এই প্রতিষ্ঠানের রিটার্ন আর্নিংস বা ইকুইটি 520 টাকা। তাহলে এই যে 20 টাকা, এটা কি? 520 টাকা, এই 20 টাকাটা কি? আমি তো বলে দিলাম রিটার্ন আর্নিংস। রিটার্ন আর্নিংস কি? মুনাফা বা লাভের। ওকে, আমরা কোম্পানির ক্ষেত্রে রিটার্ন আর্নিংস শব্দটা পাই, আর পার্টনারশিপের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল ফান্ড বলি। তাদের প্রফিটের অংশটুকু যদি তারা সেভ করে রেখে দেয়, তাহলে তারা ওটা ক্যাপিটালের সাথে যুক্ত হয়ে যায়। তাহলে এই প্রতিষ্ঠানের এখন ক্যাপিটাল হচ্ছে 520 টাকা। কোনো একটা ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই ব্যবসাটা কিনতে চাচ্ছে এবং তারা এইটার জন্য 550 টাকা চাচ্ছে। তো এই ব্যবসাটায় যদি কেউ 550 টাকা দিয়ে কেনে, তাহলে 30 টাকা যেটা হয়েছে, সেই 30 টাকাকে কি বলা হয় অ্যাকাউন্টিং এ? গুডউইল। গুডউইল। গুডউইল গুডউইল। গুডউইল বলে। গুডউইল। এই গুডউইলটাই তাদের জন্য ইনকাম, যারা আউটগোয়িং পার্টনার। আর যারা ইনকামিং পার্টনার তাদের জন্য ক্যাপিটাল কত? স্যার 550 টাকা। 550 টাকা। ওই কোনো একটা ব্যক্তি যদি আরেকটা প্রতিষ্ঠান, কোনো একটা প্রতিষ্ঠান যদি আরেকটা প্রতিষ্ঠানকে কেনে ব্যালেন্স শিট সাইজের থেকে বেশি দামে, তাহলে তারা ক্যাপিটালের সাথে, তারা তো কিনেছে বেসিক্যালি 520 টাকার প্রতিষ্ঠান না, কিন্তু খরচ করতে হয়েছে 550 টাকা। তাহলে এই 30 টাকা তারা কি হিসাবে ডেবিট করবে আর কি হিসাবে ক্রেডিট করবে বলেন? অ্যাকাউন্টিং এন্ট্রি জিজ্ঞেস করলাম। গুডউইল হিসেবে ডেবিট করবে, ক্যাপিটাল হিসেবে ক্রেডিট করবে। এই গুডউইলটা তাদের জন্য কি অ্যাসেট? তারা দিবে 500, তারা দিবে এই প্রতিষ্ঠানে তাদের ব্যাংকের থেকে 550 টাকা। ওই প্রতিষ্ঠানে ঢুকবে কত টাকা? ওই প্রতিষ্ঠানে ঢুকবে কত টাকা? 520 ঢুকবে। 1 টাকাও ঢুকবে না। ঢুকবে কিনা ভালো করে চিন্তা করেন। 550 টাকা কি তারা ওই কোম্পানিকে পরিশোধ করেছে নাকি ওই দুই ব্যক্তিকে পরিশোধ করেছে? ব্যক্তিকে পরিশোধ করেছে। তাহলে এই কোম্পানিতে ঢুকলো কি করে টাকা এই প্রতিষ্ঠানে? বললেন কি? এখন আর উত্তর নেই। বেসিক্যালি ওই প্রতিষ্ঠান 520 টাকারই প্রতিষ্ঠান, তাদেরকে দিতে হয়েছে 20 টাকা, এই 30 টাকা এক্সেসিভ গুডউইল হিসাবে, যেটা প্রতিষ্ঠানে ঢোকে না। এটা বাইরে একটা ট্রানজেকশন হয়ে যায়। আবার ভবিষ্যতে যদি কোনোদিন তারা এই প্রতিষ্ঠান বিক্রি করে ইকুইটির থেকে বেশি মূল্যে, আবার একটা গুডউইল তৈরি হবে। তাহলে প্রতিষ্ঠানের একটা আনসিন একটা আইটেম খুঁজে পাওয়া যায়, সেটা হচ্ছে গুডউইল। স্যার পার্টনারশিপ স্যার আমার একটা এগ্রিমেন্ট কথা ছিল। আমরা কখনো দেখেছি? কারো চোখে পড়েছে পার্টনারশিপ কন্ট্রাক্ট এইরকম নামে কোনো ডকুমেন্ট? কারো চোখে পড়েছে? পড়ার কথা না, কারণ পার্টনারশিপে কন্ট্রাক্ট করা হয় না। পার্টনারশিপে যে ডকুমেন্টটা তৈরি করা হয় তা সেটা 3টা নাম। আমি 3টা নাম বলবো, মুখস্থ করে রাখবেন। আমি একটু পরে আবার জিজ্ঞেস করব। 1 নাম্বার পার্টনারশিপ এগ্রিমেন্ট, 2 নাম্বার ডিড অফ পার্টনারশিপ, 3 নাম্বার আর্টিকেলস অফ পার্টনারশিপ। বিভা, জি স্যার। বিভা আপনি বলেন কি কি জি বলেছি? স্যার।
Article of partnership, deed of partnership, partnership agreement. ভেরি গুড, মনে রাখবেন। আমি আপনাদেরকে এখন কিছু ম্যাথ করাবো। আপনারা সবাই একটু, আপনারা চাইলে এক্সেলেও করতে পারেন, আপনারা চাইলে ওয়ার্ডেও করতে পারেন, আপনারা চাইলে খাতায়ও করতে পারেন, কিন্তু ডোন্ট ইউজ এনি সাপোর্টিং অ্যাপ, গুগল, কোনো কিছু ব্যবহার করবেন না। চুরি করার দরকার নেই, না পারলে নাই, শিখতে পারবেন না যদি ওগুলো ব্যবহার করেন। সবাই একটু রেডি হন খাতা কলম নিয়ে। রেডি? জি স্যার। একজন রেডি, আর রেডি স্যার। দুইজন, জি স্যার। তিন। রেডি। আচ্ছা, আমি দেখতে চাই সবাই একটু হ্যান্ড রেজ করেন, যারা যারা করেন নাই তারা আসলে ক্লাসে হ্যান্ড রেজ করেন। অনেক স্টুডেন্ট এখানে, 60 স্টুডেন্টস আর হিয়ার। বিশ জন, 21। এখনো 21 জনের পরে এখনো কিন্তু অলমোস্ট 40 বাকি। 23, 24। রামিসা, তৃষা, অর্ণব, ওয়াহিদ, না আছে ক্যামেরা, না আছে মাইক। আসাদুজ্জামানের মাইক নাই। শিমু, আমি যাদেরকে নাম ধরে ডাকবো এখন তাদের খবরই থাকবে না, তারা নাই ক্লাসে আসলে। শিমু নাই, আমানত সিয়াম নাই, শিহাব নাই, সুমাইয়া নাই, ঐশী নাই, মাহমুদুল আমিন, আল আমিন, এরা বোধহয় ক্লাসে নাই। তারা আছে আলামিনা। তাহলে আপনি কি খাতা কলম নিয়ে রেডি হতে পারছেন না কেন? রাব্বি নিয়েছেন? আচ্ছা, রাব্বি, রাব্বি মিয়া, জাকিয়া সুলতানা, হ্যান্ড রেজ করতে পারেন না? টেকনিক্যাল নলেজও আপনাদের কম, এটা তো হতে পারে না, আপনারা তো আধুনিক ছেলে বলে। এই যুগের ছেলে বলে হ্যান্ড রেজ করতে পারে না। আবু তালহা, নীরব, ইবতেসাম, আদনান শাহ হোসেন, অন্তর। দেখেন, এখন পর্যন্ত 29। ঠিক আছে, যারা তুলতে চাচ্ছেন না, না তুললে নাই। ঠিক আছে, এখন আমি চ্যাট বক্সে আপনাদেরকে একটা একটা করে ম্যাথ দিব, আমাকে উত্তর বলবেন, দেখি কে কি পারেন। যদি আপনাদের মনে হয় কঠিন, অসুবিধা নাই, করবেন না, চেষ্টা করতে দোষ কি নাকি? সবাই একটু চ্যাট বক্সের দিকে খেয়াল করবেন। যারা পরে ক্লাসে জয়েন করেছেন বা করবেন, তারাও এইটা চেষ্টা করেন। দেখা যায়। এখন হাত নামিয়ে ফেলুন, দেখা যায়। জি স্যার। ওকে, আপনারা হাত নামিয়ে ফেলতে পারেন।
এই ছোটটার জন্য আর তো সময় দেওয়া যাবে না। যাদের যাদের উত্তর হয়েছে 1500 টাকা তারা রাইট। 1500 টাকা হওয়ার কথা। নেক্সটে যাই। আপনারা পরে চেষ্টা করে নেবেন, হ্যাঁ আমি উত্তরটা দিয়েই দেবো, আপনারা চেষ্টা করে নেবেন, এখানে ব্যাখ্যা সহ দেওয়া থাকবে উত্তরে। সুতরাং এখন আলোচনা করি, এমন কোনো কঠিন না যেটার জন্য আপনাদেরকে এখন ডিসকাশন করে বুঝা দিতে হবে, ওকে? নেক্সটের জন্য এখন রেডি হন। যাদের হাত এখনো তোলা আছে নামিয়ে ফেলুন। আরাফাত কামাল, রায়হান মিয়া, মাহি, নামিয়ে ফেলুন হাত। আসাদুজ্জামান, হাত নামিয়ে ফেলুন।
এইটা কি 3-এর উত্তর? আজিম, আব্দুল আজিম, সৌমিক? জি স্যার, 3 নাম্বার। ওকে, স্যার 2 নম্বর কোশ্চেনটা নিয়ে একটু কোশ্চেন ছিল আমার। বলুন। সেটা হচ্ছে স্যার, আমরা যখন এ তার ক্যাপিটালের হাফ তুলে নিচ্ছে, তখন কি স্যার আমার রেশিওটা কতদিন আবার পর? চেঞ্জ হবে না? কতদিন পর? স্যার 2 মাস পর। 2 মাস পর। তার যে রেশিওটা আছে সেইটা খেটেছে কত মাস? 2 মূলটা, মাস মানে প্রথম যেটা দিয়েছে কয় মাস? স্যার, সেটা 2 মাস খেটেছে না? 2 মাস, হ্যাঁ হ্যাঁ। তারপর? স্যার তারপর একটু আমি আসলে ক্লিয়ারলি বুঝিনি, এটা একটু স্যার বুঝাই দিলে ভালো হতো। আগে যাব। দেখেন, আমরা রেশিওটাকে ধরেছি 6:3 বের করেছি। এই 6টা 2 মাসের বেশি খাটতে পারেনি, আর ওইটার অর্ধেক কেটেছে বাকি 10 মাস। তাহলে এর জন্য অ্যাকচুয়ালি হবে কি 6x এর 2 আর 3x এর 10। তাহলে 12 এদিকে আর ওদিকে হচ্ছে 30, তার মানে 42। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে। এইটা বুঝতে কষ্ট হচ্ছে কার? এইটা কিন্তু ওই দুইটার তুলনায় আমার কাছে সহজ মনে হয়। আগে আপনারা এ বি এবং সি এর রেশিওটা বের করেন। এ রেশিও কত? অমিয়, মেহেদি, অমিয়? স্যার এই কোশ্চেনটা দেখছি এখন আমি। ওকে। খুব অল্প সংখ্যকই উত্তর দিতে পেরেছেন, বাকিরা মনে হয় ক্লিয়ার না। কঠিন লাগছে? বিভা, বিভা? সমুদ্র, তীর্থঙ্কর, প্রত্যাশা? কারো কোনো আওয়াজ নাই। আর আছি, ম্যাথ করছি, ম্যাথ করার ট্রাই করছি। গুড। ইনফ্যাক্ট আপনারা কিন্তু এত সময় পাবেন না, আরো অল্প সময় করতে হবে, একটু ফাস্ট হতে হবে। এটা সময় দেওয়া যাচ্ছে না, আপনারা উত্তরটা দেখে নেন।
কত নম্বর এটা? 3। 3 আনসারটা দেখে নেন। নেক্সট। 4 নাম্বারটা দেখে নেন। আর মাস পর এর রেশিও হচ্ছে 1:4 আর হচ্ছে 2:8। 5, 6, 10, 4, 3, 5। পাঁচ, ছয়, 10। রাবেয়া, রাবেয়া, নিয়াত, নিয়াত আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। কিভাবে করেছেন একটু বলবেন? স্যার ওই 2 নাম্বার ম্যাথের মতো আচ্ছা, বুঝতে পেরেছি। এর যে ঠিক ক্যাপিটাল আছে, মানে আন্ডারস্ট্যান্ড। পার্সেন্ট ছিল বলতে হবে না আর। আর বলতে হবে না, ক্লিয়ার। ওকে, 4 নম্বর উত্তর। যারা যারা 5, 6 আর 10, এটা কত? 5 নম্বর না? আর 4, 5, 6, 10 যারা দিয়েছেন তাদের উত্তর সঠিক। আমরা পরেরটা যাই। এইটাই শেষ, আমি আপনাদেরকে দিয়ে দিব। জাস্ট আপনাদের কিছু প্র্যাকটিস করালাম, হ্যাঁ। এটার পর আমি আরেকটা জিনিসে চলে যাব। আমরা আজকে একটু আর্লি ছেড়ে দিতে চাই, আপনারা দেখে নেন।
কিছু মাল্টিপল চয়েস নিয়ে আলোচনা করবেন পরে।